আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? তোমরা আশা করি অনেক, অনেক ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। তবে যেভাবে অনলাইন ক্লাসে কলেজ থেকে আমরা আ যেভাবে ক্লাস নিতাম সেভাবে তো এখন সম্ভব হচ্ছে না। বন্ধ আছে। তো তোমাদের অনেকেরই প্রয়োজন ছিল যে আমরা তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার। তো এখানে তোমরা জানো যে আমাদের কলেজে বেশ কয়েকটি ক্লাস হয়েছে বীজগণিতের উপরে, জ্যামিতির উপরে, ত্রিকোণমিতির উপরে কয়েকটি ক্লাস হয়েছে। ক্যালকুলাস অংশটি আমাদের ধরা হয়নি। তোমাদের অনেকের একটা প্রবলেম আছে। তোমরা হয়তো অনেকে বীজগণিতের অংশ, জ্যামিতির অংশ কিংবা ত্রিকোণমিতির অধিকাংশ অংশ শেষ করে ফেলেছো, হয়তো কিছু বাকি আছে। হয়তোবা ক্যালকুলাসের অংশও অনেকে শেষ করেছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্যালকুলাস কিন্তু এখনো টাচই করেনি। তো তাদের জন্যই আসলে আমার এই আয়োজন। যেহেতু তোমাদের অনেকদিন ক্লাস অফ আছে, তোমরাও চাচ্ছিলে, আমিও মনে মনে এটা ভাবছিলাম যে তোমাদের জন্য কিছু করা যায় কিনা। তো তারই ধারাবাহিকতায় ম্যাথ স্টুডেন্ট যে আমরা এই তোমাদের জন্য আমি ক্যালকুলাস এই ক্লাসের আয়োজন করেছি। তো আশা করি আমরা আজকে থেকে আমাদের এই আলোচনা ক্যালকুলাসের একটা পর্যায়ক্রমিক একটা ধারাবাহিক আলোচনা থাকবে তোমাদের জন্য। তো তোমরা যদি ক্লাসগুলো রেগুলার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক, অনেক উপকৃত হবে এবং তোমাদের যত ধরনের সমস্যা আছে আশা করি সকল সমস্যারই তোমাদের সমাধান হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যালকুলাস কি? ক্যালকুলাস শব্দটি কোথা থেকে এসেছে? কোন, কোন গণিতবিদ ক্যালকুলাস নিয়ে প্রথমে তারা আলোচনা করেছেন, এই বিষয়গুলো তোমরা ইন্টারনেটে সার্চ দিলে তোমরা এগুলো পেয়ে যাবে। তো এগুলো নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাচ্ছি না। আমাদের আলোচনার মেইন যে বিষয়বস্তুটা থাকবে সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিক নিয়ে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, যাতে আমাদের যেকোনো প্রবলেম বা যেকোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি। আর এমনিতে তারপরে একটু বলি যে তোমরা হয়তো অনেকে জানো যে ক্যালকুলাস একটি ল্যাটিন শব্দ ক্যালকুলারি শব্দ থেকে এসেছে। তো ক্যালকুলারি এই শব্দটার মানে হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর, যা প্রাচীনকালে তোমাদের কি প্রাচীনকালে গণনার কাজে ব্যবহার করা হতো। তো যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর শব্দটা আমি ইউজ করলাম, তাহলে এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে ক্যালকুলাসে খুব ক্ষুদ্র ক্ষুদ্র রাশি নিয়ে আলোচনা করা হবে, যেটা বীজগণিতে হয় না বা ত্রিকোণমিতিতে হয় না, জ্যামিতিতেও হয় না। কাজেই এই ক্যালকুলাস আসলে আমাদের কি বা কিসের জন্য কি কাজে লাগে, এগুলো তোমরা ইন্টারনেটে সার্চ করে দিয়ে অনেক ইনফরমেশন তোমরা পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যালকুলাস শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেন বা যারা ব্যবহার করেন, তোমরা হয়তো অনেকে জানো যে বিখ্যাত জার্মান গণিতবিদ লিবনিজ স্যার আইজ্যাক নিউটন, ওনারা ক্যালকুলাস নিয়ে কাজ করেছেন। তো ক্যালকুলাসের আমরা যে আমাদের দুটি অংশ, একটা হচ্ছে বিয়োজিত ক্যালকুলাস বা ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এবং আরেকটা হচ্ছে তোমার যোজিত ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস। একটা হচ্ছে চ্যাপ্টার 9, আরেকটা হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 9 হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা বিয়োজিত ক্যালকুলাস, এবং চ্যাপ্টার 10 হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস বা যোজিত ক্যালকুলাস। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আলোচনার সুবিধার্থে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করব। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তো আলোচনার অনেক কিছুই আছে। তো আমরা অত ডিটেলসে যাচ্ছি না। আমরা এই এইচএসসিতে আমাদের যা আছে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু এক নজরে দেখে নেই যে আসলে আমরা এই এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কি আছে সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা শুরুতে দেখে নেই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আসলে আমাদের কি আছে। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু লেখার চেষ্টা করি। তোমরা যদি হাতে কোনো খাতা কলম থাকে, তোমরা নিশ্চয়ই রেডি হয়ে বসে আছো আশা করি। আমি একটু স্ক্রিন শেয়ার করি তোমাদের জন্য। আমরা নিশ্চয়ই তোমরা একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ। আমাদের এই অনলাইনের কারণে আমাদের এই করোনাকালীন সময় আমরা আসলে
প্রযুক্তিতে বেশ এগিয়ে গিয়েছি মাই স্টুডেন্ট। আমরা হোয়াইট বোর্ড ইউজ করলে দেখবে যে আমরা যদি ক্যামেরা ইউজ করি একটু ব্লার হয়, হ্যাঁ, একটু দেখতে সমস্যা হয়, যার কারণে আমি তোমাদের এই OneNote দিয়েই আমি ক্লাসটা নিব। তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে তোমরা অবশ্যই নক করবে মাই স্টুডেন্ট। তো একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। মাই স্টুডেন্ট, আমাদের যেগুলো আছে বইতে চ্যাপ্টার 9, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস। তো দুইটা পার্ট একটু আগে বলেছি আমি, ক্যালকুলাস সে দুইটি শাখা। একটা হচ্ছে চ্যাপ্টার 9 আমরা যেটা আলোচনা করব, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা বিয়োজিত ক্যালকুলাস কমতে থাকবে ক্যালকুলাস। এবং চ্যাপ্টার 10 হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস বা যোজিত ক্যালকুলাস। মাই স্টুডেন্ট, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা কি কি পড়বো মাই স্টুডেন্ট সেটা আমরা একটু দেখে নিই। চলো, চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। আমাদের প্রায় প্রত্যেক বইতেই একই টাইপের আলোচনা, হয়তো কোনো চ্যাপ্টারে 9.1 আছে, কোনো বইতে 9.a আছে, মোটামুটি সব জায়গায় একই আলোচনা মাই ডিয়ার স্টুডেন্ট। তো 9.1-এ আমাদের আলোচনা হচ্ছে সীমা বা লিমিট। এটা হচ্ছে মেইন চ্যাপ্টার, ভিত্তি চ্যাপ্টার ক্যালকুলাসের। এটা খুব ভালো মতো জানতে হবে। অবিচ্ছিন্নতা আছে কোনো কোনো বইতে, একটু আমরা এগুলো হালকা পাতলা জানবো। ও স্যান্ডউইচ উপপাদ্য, স্যান্ডউইচ উপপাদ্য। 9.2-তে আমাদের আছে যে লিমিট হিসেবে অন্তরজ বা মূল নিয়মে অন্তরীকরণ। 9.3, 9.4 এটাতে আছে আমাদের এক্সের সাপেক্ষে অন্তরজ বা অন্তরীকরণ। এক্সের সাপেক্ষে অন্তরজ কখন আমরা করব? যদি ফাংশনটি হয় y = fx। আবার তুমি চাইলে y এর সাপেক্ষে অন্তরজ করতে পারো, সেটা আমরা কখন করব? যদি ফাংশনটি হয় y এর ফাংশন x = gy। তুমি চাইলে fy লিখতে পারো। এখান থেকে আমাদের অনেক অঙ্ক করতে হবে, অনেক সূত্র আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। 9.5 হচ্ছে ফাংশন অফ xy = 0 কে x এর সাপেক্ষে, এখানে সাপেক্ষেটা কার মাই স্টুডেন্ট একটু খেয়াল করবে, আমরা পরবর্তীতে আলোচনা করব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলকের সাপেক্ষে হবে সবসময়। ডান পাশে যে চলকটা থাকবে সেটা হচ্ছে স্বাধীন চলক, আর x দিলে আমরা y পাবো, সেটা হচ্ছে অধীন চলক। এখানে আবার দেখো স্বাধীন চলক y, তখন এটাকে y সাপেক্ষে করতে হবে। তো আগে ছিল বা এখানে কি নিয়ে আমরা আলোচনা করবো এগুলো পরে আমরা ডিটেইলস আলোচনা করবো। আমি এখন এমনিতে একটু বলি, y = fx বা x = gy, এক চলকের, তাই না? এক চলকের। আর এখন তো হচ্ছে কি ফাংশন অফ xy। এটাকে তোমার ব্যক্ত ফাংশনও বলে, ব্যক্ত ফাংশন
আর এটাকে অব্যক্ত ফাংশনও বলে। যাক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো ফাংশন অফ এক্স ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরজ, আরও আছে পরামিতিক সমীকরণের অন্তরজ বা অন্তরক সহ অনেকগুলো নাম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। চ্যাপ্টারগুলোর নাম যদি আমরা জানতে পারি কোনটা কোন চ্যাপ্টার অঙ্ক, তাহলে আমাদের অনেক সুবিধা। পরীক্ষায় যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা 9.3 চ্যাপ্টার অঙ্ক বা এটা 9.5 চ্যাপ্টার অঙ্ক, তাহলে আমাদের প্রশ্নে যদি কোনো সিকিউ কোশ্চেন থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের প্রেশারটা একটু কমে যাবে যদি আমরা কোন চ্যাপ্টার অঙ্ক সেটা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, 9.6-এ আছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই 9.3, 9.4, 9.5 এগুলো আমরা ডিফারেন্সিয়েট করব একবার, আর এটা পর্যায়ক্রমে প্রথমবার করব, দ্বিতীয়বার করব, তৃতীয়বার ডিফারেন্সিয়েট করব, সেটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এভাবে আমরা ডিফারেন্সিয়েট করব ইত্যাদি। এরপরে আছে আমাদের 9.7, এটা অনেক বড় চ্যাপ্টার, ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্রায় আমাদের 9টা চ্যাপ্টার আছে, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমাদের প্রায় 7টা চ্যাপ্টারের মতো আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে আমরা শেষ করব। খুবই সহজ জিনিস, তোমার জাস্ট একটু সময় দিতে হবে। 9.7-এ আছে আমাদের স্পর্শকের ঢাল, বেগ ও ত্বরণ নির্ণয়। এটা অত বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, এমসিকিউর জন্য আসতে পারে। 9.8 এখানে হচ্ছে আমাদের স্পর্শক ও অভিলম্বের সমীকরণ, এখান থেকে কোশ্চেন আসে। 9.9 হচ্ছে ফাংশনের মানে কি, এফএক্স, ফাংশনের গুরুমান বা সর্বোচ্চ মান, ও এগুলো অনেক নাম আছে, গুরুমান, লঘুমান, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, বৃহত্তম মান, ক্ষুদ্রতম মান ইত্যাদি ইত্যাদি। ফাংশনের গুরুমান ও লঘুমান নির্ণয়। তারপরে আছে ক্রমহ্রাসমান, এটাকে যদি রোমান 1 দেই, এই অংশটা থেকে বেশি আসে। ক্রমহ্রাসমান ও ক্রমবর্ধমান ফাংশন, ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, ক্রমবর্ধমান ফাংশন এবং ক্রমহ্রাসমান ফাংশন, এবং গড় মান উপপাদ্য, এটা তো আমাদের লাগবে না। গড় মান উপপাদ্য বা মিন ভ্যালু থিওরেম, এটা আমরা স্কিপ করতে পারি মাই স্টুডেন্ট। তো এই যে এতগুলো চ্যাপ্টার লিখলাম, আমাদের এগুলো একটু ধৈর্য সহকারে শেষ করতে হবে। খুবই সহজ, তুমি জাস্ট একবার দেখবে আর দ্বিতীয়বার দেখা লাগবে না। 9.1 এখানে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে মাই স্টুডেন্ট। সরি, লিমিট হিসাবে অন্তরজ, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকেও কোশ্চেন আসে। 9.3, 9.4 চ্যাপ্টারটা আয়ত্তে নিয়ে আসতে পারো। 9.3 খুব সহজ, 9.4টা যদি আমরা করি আমাদের খুব সহজে হয়ে যাবে। 9.5 অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটা দুটো অঙ্ক করব। আর 9.6 এখান থেকে কোশ্চেন আসে, এটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 9.7 2 মার্কের জন্য কোশ্চেন আসতে পারে। তোমরা জানো ম্যাথমেটিক্সে 2, 4, 4 ক, খ, গ এরকম করে পার্ট থাকে, সেই হিসাবে আমাদের মোটামুটি একটু প্রস্তুতি নিতে হবে যে কোন চ্যাপ্টার থেকে 2 মার্কের কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে 4 মার্কের কোশ্চেন আসে। ইনিশিয়ালি আমরা সবই শিখবো, কারণ আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য মোটামুটি সবই লাগবে। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ অত্যন্ত সহজ জিনিস। এই চ্যাপ্টার স্পর্শক এবং অভিলম্ব, এটা তোমার বৃত্তের চ্যাপ্টারের সাথে রিলেটেড। বৃত্তের সমীকরণ বা বৃত্তের চ্যাপ্টারের সাথে রিলেটেড। 4.1, 4.2 এটা ইতিমধ্যে তোমরা পড়েছো কিনা, এটা শুরু হয়নি তোমাদের, এটা হয়তো অনেকে পড়ে ফেলেছো। আমরা টুকটাক একটু আলোচনা করবো প্রয়োজনের খাতিরে, যা যা লাগে আমরা বৃত্তের সম্বন্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ।
ফাংশন গুরুমান লঘুমান ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন প্রায় থাকে। এই যে গুরুমান লঘুমান থেকে প্রশ্ন থাকে, এখান থেকে সবসময় থাকে না, মাঝে মাঝে থাকতে পারে, কলেজের পরীক্ষাগুলোতে আসতে পারে। তো এই হচ্ছে মোটামুটি জিনিস আমাদের সবই তো জানতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের মেইন ক্যালকুলাসের মেইন যে ভিত্তি চ্যাপ্টার বা যে চ্যাপ্টার করলে আমরা সব কিছু বুঝতে পারবো এবং আমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না, সেটা হচ্ছে সীমা বা লিমিট। এটার উপরে আসলে ক্যালকুলাস প্রতিষ্ঠিত মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই চ্যাপ্টারটা আমাদেরকে স্পেশাল গুরুত্ব দিতে হবে। এটা জানলেই আমরা ক্যালকুলাসের সব জিনিস আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের আলোচনার সুবিধার্থে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে 9.1, এটা দিয়ে আমাদের শুরু করতে হবে, সীমা দিয়ে শুরু করতে হবে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস। হ্যাঁ, তো চলো আমরা এটা দিয়ে শুরু করি। চ্যাপ্টারের নামটা আমি লিখি। ফার্স্ট পার্ট কি আছে বলো? 9.1। এখানে আমাদের কি কি আলোচনা থাকবে বলো? সীমা বা লিমিট, সীমা বা লিমিট, তারপরে অবিচ্ছিন্নতা। সীমা যদি জানতে পারো অবিচ্ছিন্নতা অটোমেটিক জানা হয়ে যাবে। সীমা যদি জানতে পারো স্যান্ডউইচ উপপাদ্য অটোমেটিক হয়ে যাবে। স্যান্ডউইচ উপপাদ্য ইন্টারেস্টিং, অত্যন্ত সহজ জিনিস, তোমার কাছে কঠিন মনে হতে পারে, বাট ভেরি ইন্টারেস্টিং মাই স্টুডেন্ট। কিন্তু আমাদের শুরুতেই সীমা জানতে হবে, সীমা বা সীমা মান মাই স্টুডেন্ট। সীমা, অবিচ্ছিন্নতা, স্যান্ডউইচ উপপাদ্য। আমাদের স্পেশাল গুরুত্ব দিতে হবে আমাদের সীমা বা সীমা মান বা সীমাস্থ মান, সীমা মান বা সীমাস্থ মান। এখানে সীমা বলতে কি বোঝাচ্ছে? একটা পার্টিকুলার একটা মান আসবে, কিন্তু সেই পার্টিকুলার মানটা আসলে কি, সীমা মান বলতে কি বোঝায় বা এক্সাক্ট মান বলতে কি বোঝায়, সেটা আমাদের আগে একটু বুঝতে হবে মাই স্টুডেন্ট। সীমা মান কি, তবে সেটা আমরা তো জানবো অবশ্যই মাই স্টুডেন্ট। তবে তার আগে আমাদের একটু 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 আলোচনা করতে হবে এরকম যে সীমা মান কি সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমাদের একটা কোশ্চেন আছে, সেটা কি? একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস, সেটা কি? সেটা হচ্ছে যে একটা ডিফারেন্স, যে সীমা মান আর ফাংশনের মান বলতে কি বোঝায়। আমি যদি কোশ্চেনটা এভাবে লিখি যে কোনো বিন্দুতে, একটু খেয়াল করো, আমার অবশ্যই বিন্দু লাগবে, বিন্দু ছাড়া তো তুমি মান বের করতে পারবে না। এফ(x) একটা ফাংশন একটা আছে, ধরো x² - 4 ডিভাইডেড বাই x - 2, বা আরো একটু জটিল ফাংশন থাকতে পারে যে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 1 - e টু দি পাওয়ার -2x ln 1 + x। এখানে যদি তুমি x এর মান না দাও, তাহলে তো তুমি fx এর মান পাবে না, তাই না? সেজন্য আমাকে x ইজ ইকুয়াল টু, সেটা 0 হতে পারে, x ইজ ইকুয়াল টু 1 হতে পারে, x ইজ ইকুয়াল টু 2 হতে পারে, তাই না? তো সেটাই যে আসলে x ইকুয়াল টু 0 একটা জিনিস, আর x এর মান 0 দিকে যাচ্ছে বা আরেকটা জিনিস। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। x ইজ ইকুয়াল টু 1 এক্সাক্ট মান এবং x এর মান 1 এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে অন্য জিনিস। সেই জিনিসগুলো আমরা বুঝবো ইনশাআল্লাহ। তো সীমা মান কি সেটা বোঝার আগে আমাদেরকে একটা পার্থক্যে যেতে হবে। সেটা হচ্ছে যে কোনো বিন্দুতে ফাংশনের বা fx এর সীমা মান, fx এর সীমা মান, আমি মুছে ফেলি, সীমা মান বা লিমিটিং ভ্যালু, সীমাস্থ মানও বলতে পারো, সীমাস্থ মান এবং শুধু ফাংশনের মান। একটা হচ্ছে ফাংশনের সীমা মান, আর একটা হচ্ছে শুধু মান। বলতে কি বোঝায়, আমি একটা হাইলাইট করি মাই স্টুডেন্ট। কি বলেছি আমি? ফাংশনের বা fx এর, কার বলো? ফাংশনের fx এর কি বলেছি আমি? সীমা মান
এবং ফাংশনের মান। একটা হচ্ছে লিমিটিং ভ্যালু, আরেকটা কি বলো মাই স্টুডেন্ট? এটা হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু। এটা কি আমাদের বলো? ফাংশনাল ভ্যালু বলতে কি বোঝায়? এই জিনিসটা আমি একটু আগে আলোচনা করে নিই মাই স্টুডেন্ট। তো আমি এখানে কি লিখছি বলো? এখানে আমরা লিখছি বলো লিমিটিং ভ্যালু, আর এখানে আমি কি লিখছি বলো? ফাংশনাল ভ্যালু বা ফাংশনের মান। একটা লিমিটিং ভ্যালু, এটাও ফাংশনের লিমিটিং ভ্যালু অফ এফএক্স মানে ফাংশন, সীমাস্ত মান, আর এটা শুধু ফাংশনের মান। ঠিক আছে, এই দুইটা জিনিস বলতে কি বোঝায়? তোমরা অনেক সময় বইতে দেখবে যে কোশ্চেন হয়তো এভাবে থাকতে পারে, যে কোশ্চেন হয়তো এভাবে থাকবে মাই স্টুডেন্ট, যে আমি যে কোনো একটা প্রবলেম লিখি, যে ধরো এরকম একটা কোশ্চেন থাকলো যে দেখাও যে লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কোয়ার, লিমিটিং ভ্যালু মাই স্টুডেন্ট, লিমিটিং ভ্যালু তাই লিমিট থাকবে, ভেরি সিম্পল, লিমিটিং ভ্যালু তাই লিমিট থাকবে। ফাংশনাল ভ্যালু এখানে কোনো লিমিট থাকবে না। ঠিক আছে, এখানে কোনো লিমিটের বিষয় থাকবে না। লিমিটিং ভ্যালু সীমাস্ত মান, কাজে আমাকে লিমিট দিতে হবে। তাহলে এখানে যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু, আমাকে প্রমাণ করতে বললো মাইনাস 1/6, ধরো যে কোনো একটা প্রবলেম আমি লিখলাম। অথবা দেখাও যে যে কোনো একটা প্রবলেম আমি লিখি, লিমিট x টেন্স টু 0 1 মাস, এগুলো আমরা পরে আলোচনা করবো। আপাতত আমি লিখে দিচ্ছি, যে কোনো একটা প্রবলেম আমি লিখছি 1 minus cos 7x 3x square is equal to 49 divided by 6। আমি যদি খুব সিম্পল একটা প্রবলেম লিখি, খুব সিম্পল, দেখাও যে অঙ্ক কিভাবে করতে হয়, এটা খুব সহজ জিনিস, কিন্তু তার আগে আমার এই পার্থক্যটা আমাকে একটু বুঝতে হবে যে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু, ফাংশনের সীমা মান, ফাংশনের সীমা মান বা সীমাস্থ মান, সীমা মান, আর একটা হচ্ছে ফাংশনের মান বলতে আসলে আমাদের কি বোঝায়? ফাংশন লিমিট x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4। মাই স্টুডেন্ট, এখানে খেয়াল করো যে এখানে কিন্তু আমরা x টেন্স টু, আমি x ইকুয়াল টু 2 লিখছি না, আমি কিন্তু এখানে x ইজ ইকুয়াল টু 0 লিখছি না, এখানে কিন্তু আমি একটা ঠিক করে, ভুল হয়েছে, এখানে 2 লেখো, এখানে কিন্তু আমি x ইজ ইকুয়াল টু 2 লিখছি না, তাই না? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে x এর মান, তুমি তো এখানে বলেই নিয়েছো যে কোনো বিন্দুতে মানে কি বোঝাচ্ছে? কোনো বিন্দুতে বলতে বোঝাচ্ছে x এর মান, x দিতে হবে, নতুবা তুমি ফাংশনাল ভ্যালু পাবা না। y is equal to fx, মাই স্টুডেন্ট, তাহলে আমাকে কি করতে হবে? x এর মান দিতে হবে, সেটাই কোনো বিন্দুতে x এর মান, মানে কোনো বিন্দুতে মানে হচ্ছে x এর মান, x মান আমাকে দিতে হবে, তারপরে আমি কোন একটা ফাংশনের সীমা মান কিংবা ওই ফাংশনের মান বলতে আমরা কি বুঝি। তো আমি এখানে x ইকুয়াল টু 2 না বলে এখানে বলা হচ্ছে যে x টেন্স টু 2 হলে, এই যে এখানে এটা দেখছো, এটা কিন্তু আমাদের আসলে fx, এই জিনিসটা কি বলো আমাদের fx, আর এখানে যেটা দেখছো সেটা হচ্ছে fx এর মান না, fx এর সীমা মান, এটা কিন্তু fx এর মান নয়, এটা হচ্ছে fx এর সীমা মান। এই যে x এর মান যদি 0 দিকে যায়, লিমিটের পাশে যেটা থাকবে সেটা তুমি তো বলে নিচ্ছ মাই স্টুডেন্ট, এই যে fx এর সীমা মান, কার সীমা মান? এই যে fx, এই fx আর এই যে লিমিট, তাহলে এখানে আমাকে লিমিট দিতে হবে x টেন্স টু সামথিং যা আসে, তাহলে এই মানটা কি আসে সেটা হচ্ছে বিষয় আমাদের। তাহলে এখানে দুইটা জিনিস একটু খেয়াল করো, x এর মান কোন দিকে যাচ্ছে, fx এর মান কোন দিকে যাচ্ছে, কিসের ক্ষেত্রে? সীমা মানের ক্ষেত্রে, তাই না? এই সীমা মানের ক্ষেত্রে আমাদের এই লিমিটের বিষয়টা আসবে। আচ্ছা, তাহলে দেখো আবার এখানে x এর মান 0 দিকে যাচ্ছে, আমরা কিন্তু এখানে x ইকুয়াল টু 0 করব না, হয়তো আমরা মান বসানোর ক্ষেত্রে 0 বসাবো,
আসলে জিরো বসাচ্ছি না, আসলে আমি কি বসাচ্ছি, জিরো প্রায় জিরো বসাচ্ছি, সে বিষয়ে নিয়ে পরে আলোচনা করছি। তো এটা যদি fx হয়, এইটাও কি হবে বলো, fx এর সীমা মান, নট fx এর মান। একটু সীমা কথাটার দিকে একটু খেয়াল করো, নট fx এর মান, fx এর আমি কি বলছি বলো, সীমা মান। আর fx এর সীমা মান আমি কেন বলছি, তুমি চাইলেই কিন্তু এখানে x এর মান 0 বসাতে পারবে। তুমি দেখবে যে এই বইতে যত অঙ্ক আছে, এখানে যে মানটা আছে x টেন্ডস টু 2, x টেন্ডস টু 0, এই মানটা তুমি নিচে পুট করো, অবশ্যই শূন্য আসবে। এই মানটা নিচে পুট করো, অবশ্যই শূন্য আসবে। এই মানটা নিচে পুট করো, অবশ্যই শূন্য আসবে। আর তোমরা অবশ্যই জানো, নিচে যদি সামথিং বাই করতে হবে, তোমরা অবশ্যই জানো যে সামথিং বাই জিরো অনির্ণয় ফর্ম আসে, ইনডিটারমিনেট ফর্ম বা ইনফিনিটি আমরা বলি, এরকম একটা ফর্ম আসবে। প্রত্যেকটা লিমিটে মান বসালে আসবে, তুমি চাইলে বসাতে পারবে না, তোমার একটা প্রসেসে বসাতে হবে, তোমাকে একটা ক্যালকুলেশন করে বসাতে হবে, মান বসানোর উপযোগী করে তোমাকে মান বসাতে হবে। তাহলে এটাকে যদি আমি কি বলি বলো, fx বলি, তাহলে এটা কি হচ্ছে বলো, fx এর সীমা মান 4, কখন, যখন x টেন্ডস টু 2। fx এর সীমা মান 49/6, কখন, কন্ডিশনটা বলতে হবে, বিন্দুটা বলতে হবে, যখন x টেন্ডস টু 0, নট ইকুয়াল টু 0 মাই স্টুডেন্ট। এটাও 0-এর কাছাকাছি, এটা 49/6 এর কাছাকাছি, এটা 2 এর কাছাকাছি, এটাও 4 এর কাছাকাছি, নট এক্সাক্ট, কোনো কিছু এখানে এক্সাক্ট হবে না, লিমিটে। fx এর সীমামান হচ্ছে -1/6, কখন, যখন x টেন্ডস টু 2, যখন x টেন্ডস টু 2। কিন্তু ফাংশনাল ভ্যালুতে কিন্তু এরকম কোনো ইয়ে নাই, কোনো টেন্ডস টু নাই, মানে এক্সাক্ট মানটা আমাকে বসাতে হবে। যেমন ধরো fx ইজ ইকুয়াল টু, এবং সেখানে কোনো ইনডিটারমিনেট ফর্ম আসবে না, অনির্ণায়কার আসবে না, fx ইজ ইকুয়াল টু x² + 9 x - 2, তাহলে ফাংশন অফ 3 কত, তুমি মান ইজিলি বসাতে পারছো, এক্সাক্ট মান বসাতে পারছো, 9 + 9 3 - 2 ইজ ইকুয়াল টু কত আসছে, 18। তাহলে দিস ইজ কল্ড ফাংশনাল ভ্যালু। এটা কি ভ্যালু, এখানে কোনো লিমিট আছে, আমি কি লিমিট দিয়েছি মাই স্টুডেন্ট, কাজে এখানটা সীমামান হবে না। এটা হচ্ছে সীমামান এবং ফাংশনাল মানের ভিতরে পার্থক্য। আবার ধরো এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, কখন, যখন x ইজ ইকুয়াল টু 3, এখানে দিচ্ছ টেন্ডস টু, এখানে হচ্ছে x ইকুয়াল টু, এই পার্থক্যগুলো একটু খেয়াল করবে, ফাংশনাল ভ্যালু মাই স্টুডেন্ট। অথবা তুমি যদি বলো যে আমি এই fx ইজ ইকুয়াল টু x + 2 লিখতে পারো, তাহলে x ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 2 + 2 ইজ ইকুয়াল টু 4। এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমি 2 বসাচ্ছি না, এটার সাথে এটার সাথে এটা কম্পেয়ার করো, এখানে কিন্তু আমি 2 বসাচ্ছি না, 2 এর কাছাকাছি বসাচ্ছি, এখানে কিন্তু আসলে আমি 4 পাচ্ছি না, 4 এর কাছাকাছি পাচ্ছি। এখানে কি এক্সাক্ট মান 2, x এর এক্সাক্ট মান 2, আর একটা হচ্ছে fx এর এক্সাক্ট মান 4। দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে x এর মান, আরেকটা হচ্ছে fx এর মান। একটু স্মরণ রেখো মাই স্টুডেন্ট, একটু স্মরণ রেখো, আমি যখন x এর মানের কথা বলবো, x এর মানের পার্থক্য, x এর মানের পার্থক্য সামনে আসতেছি আমি, এটা x এর মানের পার্থক্য, এটাকে আমরা দুইটা মানের পার্থক্যকে ডেল্টা দ্বারা প্রকাশ করব। fx এর মানের পার্থক্য, এটাকে আমরা ইপসাইলন দ্বারা প্রকাশ করব। তোমরা অবশ্যই জানো এই চিহ্নটার নাম হচ্ছে বিলং টু বা অন্তর্ভুক্ত, বিলং টু বা কি বলো অন্তর্ভুক্ত, আর এই চিহ্নটার নাম হচ্ছে এপসিলন। এপসাইলন এটা হচ্ছে ক্ষুদ্র একটি সংখ্যা, ক্ষুদ্র সংখ্যা মাই স্টুডেন্ট। ডেল্টা কিন্তু ক্ষুদ্র সংখ্যা, খেয়াল করো, ডেল্টাও ক্ষুদ্র সংখ্যা। আবার এই যে এপসিলন আমি লিখছি, নট বিলংস টু, এপসিলন, এপসিলন যখন লিখছি সেটাও কিন্তু একটা ক্ষুদ্র সংখ্যা। তখন কোনটা ইউজ করব মাই স্টুডেন্ট, এটা ইউজ করব দুইটি x এর মানের
পার্থক্য ক্ষেত্রে আমরা ডেল্টা ইউজ করব। এই ক্ষুদ্র সংখ্যা বা এপসিলনটা আমরা কখন ইউজ করবো, এগুলো আমাদের খুবই অঙ্কের জন্য কাজে লাগবে না, এগুলো জাস্ট আমি এমনি আলোচনা করছি, যার প্রয়োজন সে নিয়ে নিবে, সবার প্রয়োজন নাও হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। তবে যেহেতু আমি ক্যালকুলাস করছি, এই বিষয়গুলো মোটামুটি একটু জ্ঞান থাকা আমাদের একটু উচিত। ক্ষুদ্র সংখ্যা, এটা হচ্ছে এফ এক্স এর দুইটি মানের পার্থক্য যখন আমরা লিখবো, ইউজ করব, তখন আমরা ইপসিলন ইউজ করবো আর এটা ডেল্টা ইউজ করবো। ঠিক আছে, যেমন এক্স টেন্স টু 2, এক্স এর মান তো আসলে 2 না, তাই না? তাহলে এক্স এর মান আর 2 এর মধ্যে কিছু পার্থক্য থাকবে। এর মানে হচ্ছে এক্স একটা জিনিস আর 2 আরেকটা জিনিস, দুইটা দুই রকমের জিনিস। এক্স এর মান তো 2 না, 2 এর কাছাকাছি। এই দুইটা মানের পার্থক্য কিন্তু অলওয়েজ পজিটিভ। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার এবং আমার বয়সের পার্থক্য কত, সেটা হতে পারে 10, 15, 20 ইত্যাদি হতে পারে। সেটা কিন্তু তুমি -20 বা -30 এরকম হবে না, পার্থক্য অলওয়েজ পজিটিভ। সেজন্য আমরা এখানে মডুলাস চিহ্ন ইউজ করি। ঠিক আছে, তাহলে এক্স এর মান তো 2 না, আর 2 তো আলাদা, মানে 2 থেকে ভিন্ন। এক্স এটা হচ্ছে 2 হতে ভিন্ন, তাহলে পার্থক্য আছে। 2 হতে ভিন্ন আর 2, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য থাকবে। সেই পার্থক্যটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই ডেল্টা দ্বারা। ডেল্টা হচ্ছে একটা ক্ষুদ্র সংখ্যা। আর পার্থক্যটা কি? এক্স এবং 2 এর পার্থক্যটা কি? অত্যন্ত ক্ষুদ্র একটা সংখ্যা। কিরকম ক্ষুদ্র? ডেল্টা নিজে একটা ক্ষুদ্র সংখ্যা, তার চেয়েও ক্ষুদ্র। এই যে দেখো লেস দেন লিখেছি, ডেল্টা ক্ষুদ্র সংখ্যা, ডিফারেন্সটা হবে তার চেয়েও ছোট। আবার এই যে আমি এই অঙ্কের ক্ষেত্রে কথাটা বলছি, এই যে এটা, এই যে শেষের যে অঙ্কটা আমি আলোচনা করছিলাম, সেটা নিয়ে আমি একটু করছি। এখানে আরো ডিটেলস আমি আসতেছি, যে লিমিট এক্স টেন্স টু 2, এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স মাইনাস 2, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা। এগুলো তোমাদের অঙ্কের জন্য কিন্তু এগুলো খুব বেশি প্রয়োজন হবে না, অঙ্ক আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে একটা খেয়াল করবে, এক্স এর জন্য ডেল্টা, জাস্ট এটা মনে রাখলেই হবে। আর আরেকটা জিনিস আমি লিখেছিলাম, যে এখানে খেয়াল করো, এখানে কি লিখেছিলাম, যে এফ এক্স এর মান কোন দিকে যাচ্ছে? 4 এর দিকে যাচ্ছে। এফ এক্স এর সীমা মান 4, এক্সাক্ট মান তো 4 নয়, তাই না? তাহলে এই এফ এক্স টেন্স টু 4, তাহলে এই এফ এক্স এর মানটা কি? 4 হতে ভিন্ন, ভিন্ন কিন্তু 4 এর কাছাকাছি, ভিন্ন কিন্তু 4 হতে 4 এর কাছাকাছি। তাহলে এটার মানেটা কি? আমি এই বিষয়ে আরো ডিটেইল আলোচনা করব একটু পরে। তাহলে এফ এক্স এবং 4 এর ভিতরে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে আমরা ইপসিলন দ্বারা প্রকাশ করব। কি বলেছি মাই স্টুডেন্ট? কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধু তুমি আমাকে এই জিনিসটা কনফার্ম করো, তাহলেই আমার হবে। ডেল্টা ক্ষুদ্র সংখ্যা কিসের জন্য ইউজ হবে? দুইটি এক্স এর মানের পার্থক্য। ইপসিলন কি সংখ্যা বলো? এটাও একটা ক্ষুদ্র সংখ্যা। কোথায় ইউজ হবে? এফ এক্স এর দুইটি মানের পার্থক্য, তখন আমরা এফ এক্স এর ক্ষেত্রে ইপসিলন ইউজ করব, আর এক্স এর ক্ষেত্রে আমরা ডেল্টা ইউজ করব। সেটা আমরা তাই করেছি। এই যে দেখো, এক্স এর দুইটা মান, এক্স এর মান তো এক্স এর দুইটা মান, এক্স একটা মান আর 2 অপর একটা মান, সেটার জন্য ডেল্টা ইউজ করেছি এক্স এর জন্য, আর এফ এক্স এর জন্য আমি ইপসিলন ইউজ করেছি। যাক, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একটা এই বিষয়টা নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কেন 2 বসাতে পারছি না? এই যে এখানে আমি বলেছি যে এক্স এর মানটা এটা 2 থেকে ভিন্ন। কেন 2 থেকে ভিন্ন হবে? 2 বসালে আমাদের কি সমস্যা? এই প্রবলেমের ক্ষেত্রে কি প্রবলেম? আসো দেখি। আর এখানে তো আমি 2 বসাতে পারছি, তাই না? এখানে তো সমস্যা হচ্ছে না। ফাংশনাল ভ্যালু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে আমি সবসময় যে কোনো মানে বসাতে পারবো। যদি এফ এক্স এর মান, যদি আমরা এফ এক্স এর যদি বাস্তব কোনো মান নাই, যে মান পাই যে কোনো মানে বসাই, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তো এখানে আমি এক্স এর মান 2 কেন বসাতে পারবো না? বা এই আমি যদি একটু জটিল ফর্মে যাই, যে এই অঙ্কের ক্ষেত্রে আমি এক্স এর মান কেন 0 বসাতে পারবো না? এই অঙ্কের ক্ষেত্রে কেন আমি এক্স টেন্ডস টু 2 বসাতে পারবো, বা এক্স ইকুয়াল টু এক্সাক্ট মানটা কেন বসাতে পারবো না? তো আমি এই ছোট একটা সিম্পল অঙ্ক নিয়ে আমি আলোচনা করি মাই স্টুডেন্ট, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও মাই স্টুডেন্ট। তাহলে বিষয়টা কি মাই স্টুডেন্ট? খেয়াল করো যে আমরা কি লিখছি, যে মনে করছি আমরা যে আমাদের তো এই মানটা বের করতে হবে, যে লিমিট এক্স টেন্স টু 2, এক্স টেন্স টু 2, এক্স স্কোয়ার মাইনাস 4,
ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4। এটা আমাদের শো করতে হবে, তাই না? এটা শো করতে হবে। তাহলে এফ এক্স কি আমাদের বলো? এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে আমরা ধরে নেই যে ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। কি বলেছি মাই ডিয়ার স্টুডেন্ট, যে যদি এক্স ইকুয়াল টু 2 হয়, যদি x equal to 2 হয়, তবে function of 2 is equal to what, my dear student? বলো, 2 square minus 4, 2 minus 2 is equal to 0 by 0। এটা কিন্তু একটা অনির্ণয় আকার। এটা কি বলো? একটা অনির্ণয় আকার বা ইনফিনিটি, আমরা এটাকে ইনফিনিটি দ্বারা প্রকাশ করি। আরো অনির্ণয় আকার আছে, একটু আরো অনির্ণয় আকার আছে, সেটা আমরা একটু লিখে রাখি, একটু নোট করে রাখো। আরো অনির্ণয় আকারগুলো কি কি? ইনফিনিটি বাই ইনফিনিটি, এটা একটা অনির্ণয় আকার মাই স্টুডেন্ট। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটাও একটা অনির্ণয় আকার। 1 টু দি পাওয়ার ইনফিনিটি, এটাও ইনডিটারমিনেট ফর্ম। এমনি লিখে রাখো, এটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে না আপাতত। ইনডিটারমিনেট ফর্ম 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, এটাও কিন্তু তোমার ইনডিটারমিনেট ফর্ম। 0 টু দি পাওয়ার 0, এটা অনেক 1 লিখে, এটা ভুল, এটা ইনডিটারমিনেট ফর্ম। ইনফিনিটি টু দি পাওয়ার 0, এটাও ইনডিটারমিনেট ফর্ম। এগুলো তোমরা একটু শিখে রাখো, তোমাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগলেও লাগতে পারে মেডিসিন স্টুডেন্ট। ওকে, এটা হচ্ছে অনির্ণয় আকার। আবার এখানে যেটা বলেছিলাম যে ফাংশনাল ভ্যালু, তখন কিন্তু আমি মান বসাতে পারছি। ধরো ফাংশনাল ভ্যালুটা কি? এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। যদি x ইকুয়াল টু 2 হয়, এখানে কিন্তু মানের কোনো সমস্যা হচ্ছে না। ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, এখানে আমি এক্সাক্ট মান পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে যদি আমি x ইকুয়াল টু 2 বসাই, তাহলে এই ফাংশনের মানটা আমাদের কি আসছে বলো? অনির্ণয় আকার বা ইনফিনিটি। ঠিক আছে, তো সেটা আমি বসাতে পারছি না। তাহলে কি করতে হবে? যদি আমি এসব মানগুলো বসাই, একটু খেয়াল করো তাহলে কি অবস্থা দাঁড়ায়। কিন্তু তুমি ক্যালকুলেটরে একটু হিসাব করে দেখবে, যদি আমি x is equal to 1.99 বসাই, x equal to 1.99 হলে fx এর মান, তুমি একটু ক্যালকুলেটরে এখানে মানটা বসিয়ে দেখো মাই স্টুডেন্ট, কি আসে ক্যালকুলেটর থেকে। এটা আমার মুখস্থ আছে, তাই আমি লিখছি 3.99 পাওয়া যাবে। আবার যদি x is equal to 1.999 বসাও, তাহলে fx is equal to 3.999 পাওয়া যাবে। আবার আরো বসাতে পারো 999, 4টা 9 দিলাম মাই স্টুডেন্ট, আরো দিতে পারো 5টা 6টা দিতে পারো, কোনো সমস্যা নেই। fx is equal to 3.999 আমরা পেতে পারি। আবার 2 না, 2 থেকে একটু কম অথবা 2 থেকে একটু বেশি, তুমি যদি এটা বসাও, x is equal to 2.01 যদি হয়, 2.01 যদি হয়, তাহলে ফাংশন অফ x is equal to কত হচ্ছে? 4.01। আবার যদি তুমি x is equal to 2.001, তুমি ক্যালকুলেটরের মান বসিয়ে দেখো, আমরা কি পাবো? ফাংশন অফ x is equal to 4.001 পাবো। অথবা আমরা যদি x is equal to 2.001 বসাই, তাহলে আমরা কি পাবো? ফাংশন অফ x is equal to 4.001 আমরা পাবো। ইন বোথ কেস মাই স্টুডেন্ট, এই মানটা কি? x এর মান 2 হতে সামান্য ছোট, আর এ পাশে কি বলো? x এর মান 2 হতে সামান্য বেশি আর সামান্য বড়। তো এই যে 2 হতে সামান্য ছোট, এই জিনিসটাকেই আমরা কি বলবো মাই ডিয়ার স্টুডেন্ট? এই জিনিসটাকে আমরা লিখবো x টেন্ডস টু 2 মাইনাস। 2 মাইনাস মানে কিন্তু 2 থেকে ছোট মান বলতে কিন্তু এটা বোঝায় না যে 1.5, 1, 0, এটা বোঝায় না। 2 এর আশেপাশে মান, 2 এর থেকে ছোট মান বলতে এগুলোকে বোঝাবে। 1.999, 1.996, 1.997, এটা বোঝাবে। x এর মান 2 থেকে সামান্য বড়, এটার জন্য আমরা কি লিখবো? x টেন্ডস টু 2 প্লাস। 2 প্লাস মানে কিন্তু
2 থেকে বড় মানে 2.3 2.5 এত বেশি ডিফারেন্স থাকবে না, খুব সামান্য সামান্য ডিফারেন্স 2.005 2.00007 2.001 2 এর কাছাকাছি। তো এটা এই আমি তাহলে এটা কি 2 থেকে সামান্য ছোট 2 থেকে সামান্য বড়। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এটা কিন্তু প্রায় 2 এর কাছাকাছি। এটাও খেয়াল করো, এটাও কিন্তু প্রায় 2 এর কাছাকাছি। এটাও কিন্তু প্রায় 2 এর কাছাকাছি। এটাও 2 এর কাছাকাছি। আবার এটাও কিন্তু 2 এর কাছাকাছি, প্রায় 2 ইন বোথ কেস, যে 2 থেকে সামান্য একটু ছোট লিখো কিংবা 2 থেকে সামান্য একটু বড় লিখো, বোথ কেসে কিন্তু x এর মানটা 2 এর কাছাকাছি, বাট নট এক্সাক্ট 2, এক্সাক্ট মানে ইকুয়াল টু অলওয়েজ। এক্সাক্ট 2 আমি বসাতে পারছি না, কেন? ইনফিনিটি আসছে। তাহলে ইন বোথ কেস আমরা কি দেখতে পাচ্ছি মাই স্টুডেন্ট? ইন বোথ কেস আমরা কি দেখতে পাচ্ছি যে x এর মান, একটু খেয়াল করো, আর আরেকটা জিনিস খেয়াল করো, এটা তো x এর মান তো 2 এর কাছাকাছি যাচ্ছে, আমাদের তো দুইটা জিনিস একটু দেখতে হবে, আগে বলেছি। fx এর মানটা এটা কোথায় যাচ্ছে? এটা কিন্তু 4 এর কাছাকাছি যাচ্ছে, এটা কিন্তু 4 এর কাছাকাছি যাচ্ছে, এটা কিন্তু 4 এর কাছাকাছি। আমরা কিন্তু পরীক্ষায় যখন কোনো অ্যান্সার লিখব তখন কিন্তু এটা আমরা আসলে 4ই লিখব, তাই না? এটাও 4 লিখব, এটাও 4 লিখব, এটাও 4 লিখব। তোমাকে বলেছিলাম যে x এর দুইটি মানের পার্থক্য, তাহলে এখানে দুইটি মান কি কি? একটা 3.999 আর একটা হচ্ছে 4। এখানে দুইটি মান 3.999, এখানে হচ্ছে 4, এখানে 3.999, এখানে হচ্ছে 4। পার্থক্যটা কত মাই স্টুডেন্ট? খুবই কম। অথবা 4.001 এর সাথে 4 এর ডিফারেন্স, অথবা 4.001 এর সাথে 4 এর ডিফারেন্স, পার্থক্যটা কত মাই স্টুডেন্ট? খুবই কম। এটা হচ্ছে fx এর, এই মানগুলোকে তো সব fx, তাই না? এই মানটা হচ্ছে fx, আর এখানে সব 4 লিখেছি। এই মানটা হচ্ছে fx, আর এটা আমি কি লিখেছি মাই স্টুডেন্ট? 4। এই যে দেখো fx 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 fx, তাহলে fx এর মান অনেকগুলো, 3.999 3.9996, হাজার হাজার কোটি কোটি মান, আর এখানে 4 হচ্ছে অপর আরেকটা মান। অথবা fx এর আরো কোটি কোটি মান আছে, যে 4 থেকে এটা কি, এইটা হচ্ছে 4 থেকে একটু ছোট, আর এই পাশের গুলো কি বলো? fx এর ক্ষেত্রে 4 থেকে একটু সামান্য বড়। তো x এর মান যদি 2 থেকে সামান্য একটু বড় হয়, fx এর মান 4 থেকে সামান্য একটু বড় হচ্ছে, আর x এর মান যদি 2 থেকে সামান্য একটু ছোট হয়, fx এর মানও কি হচ্ছে? 4 থেকে একটু ছোট হচ্ছে। তুমি আরেকটা জিনিস খেয়াল করো, আমি তো এখানে fx এর সাথে 4 এর কম্পেয়ার করছি, আমি তো সবসময় দুইটা মানের কথা বলছি, একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে fx এর মান। আমি তোমাকে একটু আগে বলেছি x এর দুইটি মানের পার্থক্যকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করব, fx এর দুইটি মানের পার্থক্যকে আমরা ইপসিলন দ্বারা প্রকাশ করব। এখানে খেয়াল করো, এটা কিসের মান? এই যে x 1.99, এটা তো 2 এর কাছাকাছি, আমি পাশে লিখেছি, এটা 2 এর কাছাকাছি, এটাও 2 এর কাছাকাছি। হ্যাঁ, তাহলে এই এই যে এটা x এর মান, আর এখানে 2, এখানে আবার x এর মান, এখানে আবার 2, এখানে আবার x এর অন্য আরেকটা মান, আবার 2 এর সাথে ডিফারেন্স 2 থেকে ছোট, অথবা 2 থেকে একটু সামান্য বড়, এটার সাথে 2 এর একটা পার্থক্য আছে, এই মানের সাথেও 2 এর একটা পার্থক্য থাকবে, এই মানের সাথেও কিসের একটা পার্থক্য থাকবে? 2 এর একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্যগুলোকেই আমরা কি দ্বারা প্রকাশ করছি? x এর মান তো অনেকগুলো, তাই না? x এর মান তো অনেকগুলো, সেটাকে, আর সেটার সাথে আমি 2 কে কম্পেয়ার করব, fx এর মান তো অনেকগুলো, এই fx এর মানটাকে আমি 4 এর সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা যদি একটু লিখি মাই স্টুডেন্ট, যে ইন বোথ কেস x এর মান কোন দিকে যাচ্ছে? x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা কার কাছাকাছি? একটি নির্দিষ্ট সংখ্যা কোন দিকে যাচ্ছে বলো? 2 মাইনাস অথবা 2 প্লাস, একটি নির্দিষ্ট সংখ্যা 2 এর কাছাকাছি। 2 এর কাছাকাছি মানে কি? 2 মাইনাস অথবা 2 প্লাস, নট এক্সাক্ট 2। এক্সাক্ট 2 তো সীমার ক্ষেত্রে কখনোই বসানো যাবে না মেট স্টুডেন্ট, ঠিক আছে? বসালে যে সর্বনাশটা হবে, কি হবে? অনির্ণয় আকার হবে। তাহলে 2 এর কাছাকাছি যদি আমি বসাই, তাহলে fx এর মান কি পাই? x এর মান যদি একটি নির্দিষ্ট সংখ্যা 2 এর কাছাকাছি অগ্রসর হয়,
তবে fx এর মান ক্রমশ কার দিকে যাচ্ছে বলো? ক্রমশ 4 এর কাছাকাছি। কত? 4 মাইনাস হচ্ছে, এই যে ক্ষেত্রে 4 মাইনাস হচ্ছে, এই ক্ষেত্রে 4 প্লাস হচ্ছে, কিন্তু এক্সাক্ট 4 তুমি কখনোই পাবা না, সম্ভব না, কারণ আমি তো 2 বসাতে পারছি না, তাই 4ও আমি পাবো না। 4 মাইনাস পাচ্ছি অথবা 4 প্লাস পাচ্ছি, তাই তো? তবে fx এর মান ক্রমশ 4 এর কাছাকাছি হয়। এই 4 সংখ্যাকে fx এর সীমা মান বলে। এই 4 কে fx এর কি মান বলে? সীমা মান বলে। কিভাবে প্রকাশ করব? কিভাবে প্রকাশ করা হয় এটাকে? fx এর সীমা মান, fx লিখলাম, fx এর সীমা, তাহলে কি দিতে হবে? লিমিট দিতে হবে। বলেছি কোন একটা বিন্দুতে, তাহলে কি করতে হবে? x টেন্ডস টু 2 দিতে হবে। কোন দিকে যায়? 4 কে কি বলা হচ্ছে? সীমা মান বলা হচ্ছে। এটা হচ্ছে 4, তার মানে কি হচ্ছে? লিমিট x টেন্ডস টু 2, মাই স্টুডেন্ট, fx আমি কি ধরেছিলাম? x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4। এই 4টাকে কি বলা হচ্ছে বলো? সীমা মান। কার সীমা মান? fx এর। কখন? যখন x এর মান 2 এর কাছাকাছি যাচ্ছে। x এর মান 2 এর কাছাকাছি যাচ্ছে। আমি যখন একটা অঙ্ক করব মাই স্টুডেন্ট, অঙ্কের জন্য আমি কিভাবে করব? দেখো, অঙ্কের জন্য অঙ্ক যদি আমরা করি, অঙ্কটা আমরা এইভাবে করব, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2, কাটাকাটি করলে আমাদের x প্লাস 2 হয়। আমরা এখানে এখন মান বসাবো। কি মান বসাচ্ছি? 2ই কিন্তু আমি আসলে বসাচ্ছি, x এর মান সরাসরি 2ই আমি বসাচ্ছি। 2 যোগ 2 ইজ ইকুয়াল টু 4। মাই স্টুডেন্ট, x এর মান কিন্তু আমি আসলে 2 বসাচ্ছি না, এখানে আমি x এর মান কি বসাচ্ছি? x tends to 2 বসাচ্ছি, not x is equal to 2 বসাচ্ছি। 2 বসালে fx এর মান কিন্তু আমি 4 পাচ্ছি না, fx এর মান আমি tends to 4 পাচ্ছি, not fx is equal to 4। তোমরা জানো তাহলে fx is equal to 4 কখন পাবো? যদি ফাংশনটা এরকম থাকতো, যদি fx is equal to x plus 2 থাকতো, তাহলে x equal to 2 হলে ফাংশন অফ 2 is equal to 2 যোগ 2 is equal to 4, তখন আমি ইকুয়াল টু বসাতে পারবো। আমার এখানে কোনো রেস্ট্রিকশন নাই। এটাই হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু, যেটা আমরা সবসময় ভুল করি, যে fx is equal to আমরা 4 বলি, আমরা বলি এটা মান কত? এটা 4, এটা আসলে মান না, এটা আসলে সীমা মান বলতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিমিটিং ভ্যালু অফ fx বা ফাংশন, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু বা ফাংশনের মান, আর এটা হচ্ছে সীমা মান। তাহলে অঙ্কটা আমরা কিন্তু খুব সহজেই এখানে আমরা করে ফেলছি। অঙ্কটা আমরা এভাবে করব। অঙ্ক যখন আমরা করি, তুমি এখানে হয়তো বলতে পারো এই পুরো সীমা মান হলেই কি আর শুধু ফাংশনের মান হলে কি, আমার অঙ্কের রেজাল্ট তো হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, তুমি ফুল মার্কস পেয়ে যাবে, কিন্তু বোঝা তো হলো না, তাই না? সেই লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু, এই হচ্ছে ডিফারেন্স। অঙ্ক আমরা এভাবে ঝটপট করে ফেলবো, অঙ্ক নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মেইন সমস্যা হচ্ছে সীমা মানের মধ্যে পার্থক্য কি এবং ফাংশনের মানের মধ্যে পার্থক্য কি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে জিনিসটা আমি লিখলাম, এই যে সীমা মান বলে, এই জিনিসটাকে তাহলে আমি কি আরেকটু সামারি করি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি লিখছি বলো? x টেন্ডস টু 2 হলে কি পাচ্ছি আমি? fx টেন্ডস টু 4। আমি এই যে কি লিখছি বলো? x টেন্ডস টু 2 হলে fx টেন্ডস টু 4। তাহলে x এর মানগুলো কি কি? x এর মানগুলো কি কি বলো? x এর মানগুলো দুই প্রকার। x এর মানগুলো কি কয় প্রকার বলো? দুই প্রকার। কি কি? 2 থেকে ছোট, 2 থেকে বড়। 2 থেকে যদি ছোট হয় সেটা 1.99 হতে পারে, 1.997 হতে পারে, 1.9 কোটি কোটি মান হতে পারে ইত্যাদি। আর 2 থেকে সামান্য একটু বড় মানে কি 2.01 হতে পারে, 2.002 হতে পারে, 2.003 হতে পারে,
2.00001 হতে পারে, কোটি কোটি মান। এটা হচ্ছে এক্স এর মান। এই মানগুলিকে আমি এক্স এর সাথে কম্পেয়ার করব। এই 1.9, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ এক্স মাইনাস 2। আমরা যদি বলি কিসের দুইটা মান, কিসের দুইটা মান, এক্স এর মানগুলোর সাথে 2 এর ডিফারেন্স। এক্স এর মানগুলো কি হাজার হাজার কোটি কোটি মান, 1.999, 1.9997 ইত্যাদি ইত্যাদি। তুমি 2 থেকে সামান্য একটু বেশিও ধরতে পারো, 2 থেকে সামান্য কমও ধরতে পারো, বেশিও ধরতে পারো। কি বলেছি, এক্স এর মান এবং 2 তো এক্স এর মান, আর এক্স এর মান তো আরো হাজার হাজার কোটি কোটি মান আছে। দুটি মানের পার্থক্য কি খুব ক্ষুদ্র, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ডেল্টা দ্বারা। মাই স্টুডেন্ট, ডেল্টা নিজে একটা ক্ষুদ্র সংখ্যা, আর তাদের ডিফারেন্সটা তার চেয়েও ক্ষুদ্র, এত কাছাকাছি যে কল্পনার বাইরে। এটা লেখা যায় হলে, তাহলে এফ এক্স এর মানগুলো কি কি মাই স্টুডেন্ট, আমরা উপরে লিখেছিলাম। এফ এক্স এর মানগুলি কি কি, দুই প্রকার, একটা ছিল 4 মাইনাস আর একটা ছিল 4 প্লাস। 4 মাইনাস মানে কি কি হতে পারে, 3.99 হতে পারে, 3.997 হতে পারে, এরকম কোটি কোটি মান আছে। একটু বেশি যদি হয় 4.001, 4.005 ইত্যাদি কোটি কোটি মান আছে। তাহলে এফএক্স এর মান অনেকগুলো, কার সাথে কম্পেয়ার করব, 4 এর সাথে। তাহলে এই তাদের ডিফারেন্সটাকে আমি কি দ্বারা প্রকাশ করব মাই ডিয়ার স্টুডেন্ট, ইপসাইলন দ্বারা প্রকাশ করব। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা হয়, একভাবে লিখলাম, দুইভাবে লিখলাম, আরো একভাবে লিখি, লিমিট x টেন্ডস টু 2 fx ইজ ইকুয়াল টু 4। এর সব কয়টা জিনিস একই, এর সব কয়টা জিনিস একই। ঠিক আছে, তো আরেকটা জিনিস আমি একটু বলি, হোয়াট ইজ ডেল্টা। হোয়াট ইজ ডেল্টা, মাই স্টুডেন্ট একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। অঙ্ক আমাদের কোনো সমস্যা নেই, এই জিনিসটা যদি একটু বুঝো, বুঝলে তো সমস্যা হবে না, না বুঝলে তুমি অঙ্ক করতে পারবে, কোনো সমস্যা নেই মাই স্টুডেন্ট। তার আগে আমাকে বলো, যদি y is equal to fx হয়, কে স্বাধীন কে পরাধীন, কে অধীন। এক্সটা হচ্ছে স্বাধীন চলক, এটা স্বাধীন চলক, আর এটা হচ্ছে অধীন চলক। তাহলে এক্স আগে y পরে, এটা আমরা যেমন লিখতে পারি। ঠিক তেমনই আমরা যদি এভাবে লিখি, ডেল্টা ইজ ইকুয়াল টু ফাংশন অফ ইপসাইলন, বা অনেকে এইভাবে লিখে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইপসাইলন। তাহলে কে আগে, ইপসাইলন হচ্ছে স্বাধীন, আর এটা হচ্ছে কি অধীন, এটা হচ্ছে অধীন। আর তাহলে আমাকে আগে হচ্ছে আমার ইপসাইলন, তাহলে পরে কি আসবে, পরে আসবে ডেল্টা। ডেল্টা ইজ এ ফাংশন অফ ডেল্টা ইপসাইলন। তাহলে আগে হচ্ছে ইপসাইলন, পরে হচ্ছে ডেল্টা। এটা আমরা মনে রাখতে পারি। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, কথার মাধ্যমে মানে ডেল্টা ইপসাইলন এর মাধ্যমে। মেইন কথা হচ্ছে ডেল্টা ইপসিলন, ভয়ের কিছু নেই। ডেল্টা একটা ক্ষুদ্র সংখ্যা, ইপসিলন একটা ক্ষুদ্র সংখ্যা, একটা এক্স এর মানের ক্ষেত্রে ইউজ করা হয়, আর একটা ইপসিলনের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা যদি আমরা কথার মাধ্যমে ইউজ করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখতে পারি যে fx minus 4 লেস দেন ইপসিলন অঙ্কটার ক্ষেত্রে, যখন x minus 2 লেস দেন ডেল্টা। আমি যদি আরেকটু সুন্দর করে সাজাই, আগে কে ইপসিলন, তো এখানে আমরা লিখতে পারি কোনো ক্ষুদ্র সংখ্যা আগে ইপসিলন পাওয়া যাবে, কোনো ক্ষুদ্র সংখ্যা ইপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য কি পাওয়া যাবে বলো, পরে ডেল্টা পাওয়া যাবে। এর জন্য আগে ইপসিলন দিচ্ছি, পরে ডেল্টা পাবো। কোনো ক্ষুদ্র সংখ্যা ইপসিলনের জন্য এমন অপর একটি দুইটাই কিন্তু ক্ষুদ্র সংখ্যা, আমি আগে বলেছি, অপর একটি ক্ষুদ্র সংখ্যা কি পাওয়া যাবে, ডেল্টা পাওয়া যাবে। আগে কি ইপসিলনের জন্য আমি কি পাচ্ছি, অপর একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা পাচ্ছি। কোন একটি ক্ষুদ্র সংখ্যা ইপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য এমন অপর একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা ইজ গ্রেটার দেন 0 পাওয়া যায়, যেন এটা হয়। এই উপরের অঙ্কটাকে এইভাবে কথার মাধ্যমে প্রকাশ করা যায়। তার মানে এইটা
এইটা এবং কথার মাধ্যমে এই সব কয়টা জিনিস সেম। এখানে একটু লিখে দিতে পারো, যেখানে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইপসাইলন, এই কথাটা লিখে দিতে পারো। ইন জেনারেল, আমি তো এখানে একটা অঙ্কের কথা বললাম মাই স্টুডেন্ট, তাই না? এটাতে একটা অঙ্ক করলাম। ইন জেনারেল যদি আমি বলি তাহলে কি হবে? আমাদের প্রথম দিন একটু বেশি আলোচনা করতে হবে, পর্যায়ক্রমে আমরা এই 9.9 ইন্টিগ্রেশন সবই শেষ করবো ইনশাল্লাহ। ইন জেনারেল, ইন জেনারেল, ইন জেনারেল কথা মানে কি সাধারণভাবে, সবসময় তো 4 থাকবে না। ইন জেনারেল 2 এর স্থলে এ লিখো, 2 এর স্থলে এ লিখো, এবং 2 এর স্থলে কি লিখবো আমরা? এ, আর এখানে এল লেখো। এল মানে লিমিটিং ভ্যালু, আর এ মানে হচ্ছে এক্স এর কোন একটা বিন্দু। এল মানে কি বলে? লিমিটিং ভ্যালু। এখানে আমাদের লিমিটিং ভ্যালুটা কি হচ্ছে? লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু থেকে এল, হ্যাঁ। এবং 4 এর স্থলে এল লিখলে, এই ভাষাটা আবার লিখো মাই স্টুডেন্ট, এই ভাষাটা আবার লিখো, টোটাল ভাষাটা আবার লিখে আমরা আসো। কোন ক্ষুদ্র সংখ্যা লিখলে কি পাই? লিখলে কি পাই? আমরা অন্য কালি দিয়ে লিখি, লিখলে কি পাই? কোন ক্ষুদ্র সংখ্যা, কোন ক্ষুদ্র সংখ্যা ইপসাইলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য এমন অপর একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা ইজ গ্রেটার দেন 0 পাওয়া যায় যেন এফএক্স লিখব এল। ওটা তো পার্টিকুলার একটা অঙ্কের জন্য 4 ছিল। ইন জেনারেল আমরা সেই পার্টিকুলার মানটাকে, লিমিটিং ভ্যালুটাকে এল দ্বারা প্রকাশ করছি। এফএক্স মাইনাস এল লেস দেন ইপসাইলন যখন পার্টিকুলার একটা অঙ্কের জন্য এক্স টেন্স টু 2 ছিল। ইন জেনারেল সাধারণভাবে আমাদের এ ভাবতে হবে, মানে যে কোনো ভ্যালু, যখন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, যেখানে ডেল্টা ইজ এ ফাংশন অফ ডেল্টা এপসিলন। যে আগে বলেছি ওয়াই ইকুয়াল টু এফএক্স এর মতো, ওয়াই ইকুয়াল টু এফএক্স এর মতো, এক্স আগে ওয়াই পরে, ইপসিলন আগে ডেল্টা পরে, জাস্ট এটাই, আর কিছু না মাই স্টুডেন্ট। এই জিনিসটাকে কি বলা হয়? দিস ইজ কল্ড, দিস ইজ কল্ড delta epsilon definition, delta epsilon definition of a limit, কোন একটা লিমিটের ডেল্টা এপসিলন ডেফিনিশন। এটাকে বলা হচ্ছে কি বলো? ডেল্টা এপসিলন, লিমিটের ডেল্টা এপসিলনের সংজ্ঞা, লিমিটের ডেল্টা এপসিলন সংজ্ঞা। ডেল্টা ইপসিলন লেখে অনেক সময়, ইপসিলন ডেল্টা লেখে, একই জিনিস। তবে এটা লেখা উত্তম যে ইপসিলন আগে যেহেতু আর ডেল্টা পরে, ইপসিলন ডেল্টার সংজ্ঞা। এটা হচ্ছে সাধারণ বিষয়। এই জিনিসটাকে এভাবে লেখা যে কথা যে আমি লিখলাম, যদি এটা হয় এটার মানে কি? এটার মানে হচ্ছে আগের মতো, এটার মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ fx is equal to L, তার মানে হচ্ছে L is the limiting value, সীমাস্থ মান, limiting value of fx, not মান, সীমা মান, fx এর সীমা মান। L is the limiting value of fx। তো কখন? when x tends to 2। বাস, এটা হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা মাই স্টুডেন্ট। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, না দেখলেও চলতো, একটু খেয়াল করো। এটা যদি কোনো ফাংশন হয়, এটা এক্স অক্ষ অক্ষ না, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2, আর এই এক্স এই মানটা ধরো 4। তো আমরা আসলে আমরা কি এক্স ইকুয়াল টু 2 কখনো পাচ্ছি না।
তাহলে এই কি পাচ্ছি, এই 2 এর কাছাকাছি মান পাচ্ছি। এই মানগুলো কি হতে পারে? বাম পাশে হলে একটু কম হবে, 1.99 হতে পারে, 1.999 হতে পারে, 1.9996 হতে পারে। আর ডান পাশে যদি আমরা ধরি 2 এর প্রতিবেশী বিন্দু, এটা হচ্ছে 2 এর প্রতিবেশী বিন্দু, 2 থেকে সামান্য একটু ছোট অথবা 2 থেকে সামান্য একটু বড়। এই মানগুলো কি হতে পারে? 2 থেকে সামান্য একটু বড় মানে কিন্তু 2.1, 2.3, 2. এটাও না, আর কাছাকাছি 0 দিয়ে প্রকাশ করতে হবে, 2.001, 2.005 এরকম। 2 থেকে সামান্য একটু বড় মানে 2.5 এরকম না। 2 থেকে সামান্য একটু ছোট মানে 1.5 এরকম না, একটু ছোট, সামান্য একটু ছোট। সেটা কি এরকম সামান্য ছোট কোটি মান আছে। 2.001 হতে পারে, অনেক মান হতে পারে। 4 তো কখনোই সম্ভব হবে না। তাহলে এখানে আমরা কি মান পাবো মাই স্টুডেন্ট? 4 থেকে একটু কম পাবো। এখানে আমরা কি পাবো? 4 থেকে একটু সামান্য বেশি পাবো। এখানকার মানগুলো কত হতে পারে? 3.99 হতে পারে, 3.999 হতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে এটা হচ্ছে 4 এর প্রতিবেশী বিন্দু, ঠিক আছে? এটা যেমন 2 এর প্রতিবেশী বিন্দু কি? 2 এর প্রতিবেশী বিন্দু হচ্ছে 2 মাইনাস থেকে 2 প্লাস। 4 এর প্রতিবেশী বিন্দু হচ্ছে 4 মাইনাস থেকে 4 প্লাস। আর ডান পাশে হলে কি হতে পারে? 4.001, 4.001 ইত্যাদি ইত্যাদি। এটাকে বলা হয় মাই স্টুডেন্ট 2 থেকে ছোট। আমি তো 2 দিয়ে প্রকাশ করলাম। এটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট। এটাকে বলা হয় বাম পক্ষ সীমা, আর এটাকে বলা হবে রাইট হ্যান্ড লিমিট। এটাকে বলা হবে ডান পক্ষ সীমা। মাই স্টুডেন্ট, যদি আমরা এখানে এ দিই তাহলে এখানে হবে এ মাইনাস, এখানে হবে এ প্লাস। যদি এখানে আমরা এল দিই তাহলে এটা হবে এল মাইনাস, এটা হবে এল প্লাস। ইন জেনারেল এটা তো 2 এর সাহায্যে, আর যদি আমি এর সাহায্যে প্রকাশ করি এক্স ইজ ইকুয়াল টু এ, এটা যদি এল এর গ্রাফ হয় এটা হবে, এই পাশে কি হবে? এই পাশে হবে এ মাইনাস, এই পাশে হবে এ প্লাস, এই পাশে হবে এল মাইনাস, এই পাশে হবে এল প্লাস। তাহলে এল এর অবস্থান কোথায় মাই স্টুডেন্ট? এল এর অবস্থান হচ্ছে এল মাইনাস থেকে এল প্লাস পর্যন্ত। এর অবস্থান কোথায় মাই স্টুডেন্ট? এ মাইনাস থেকে এ প্লাস। ওকে, এ হচ্ছে বিষয়। এটা হচ্ছে লিমিটিং ডেল্টা ইপসিলনের সাহায্যে আমরা যদি লিমিটকে প্রকাশ করতে চাই মাই স্টুডেন্ট। তো আমরা তো অনেক আলোচনা করলাম, হ্যাঁ অনেক আলোচনা করলাম। এগুলো যদি তোমরা একটু বড় ক্লাসে উঠো আরো ডিটেলস জানতে পারবে। অঙ্ক কোনো সমস্যা হবে না। অঙ্কে কি করতে হবে? অঙ্ক আমাদের 2 দিনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইলে একদিনও শেষ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের অঙ্কের জন্য কিছু ধারা শেখা লাগবে, কিছু সূত্র লাগবে, সূত্রের প্রমাণ আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না। যেটা সমস্যা হচ্ছে যে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। যত বেশি কোশ্চেন তুমি জিজ্ঞেস করবে, আমাকে ইনবক্সে জিজ্ঞেস করবে পার্টিকুলার কোনো কোশ্চেন, যাতে আমি খুব সহজে অ্যান্সার দিতে পারি, তাহলে তোমাদের জন্য বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। তো আজকে আমি যে ক্লাসটা নিলাম শুধু লিমিটের সংজ্ঞার উপরে, বড় ক্লাসে উঠলে তুমি এটা আরও বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো খুব সিম্পল বিষয়। অঙ্ক খুবই সিম্পল বিষয়, অঙ্কে কোনো সমস্যা না, অঙ্কে কোনো সমস্যা হবে না। আমি জাস্ট শুধু ডেফিনেশনটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আগামী ক্লাসে আমরা কিছু ধারা লিখে দিব, এরপর কিছু সূত্র টুত্র দিব, সূত্রের প্রমাণও আমরা ইনশাল্লাহ দিব, কোনো সমস্যা নেই। এরপর আমরা অঙ্ক করা শুরু করবো, ঠিক আছে? আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা 9.1 আজকে সংজ্ঞা দিয়ে শেষ করলাম, যেহেতু ফার্স্ট ক্লাস আমরা অঙ্ক দিয়ে আজকে শুরু করি নাই, অঙ্ক শুরু করলাম না, আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। এরপর 9.1 শেষ করবো। 9.2 মূল নিয়ম অন্তরীকরণ, মূল নিয়ম অন্তরীকরণ করতে কি বোঝায়, ফর্মুলাটা কিভাবে আসছে, এগুলো আমরা আলোচনা করবো। 9.3 আরো অনেক সূত্র আছে, এগুলো তোমার কিচ্ছু করা লাগবে না। সূত্র কিভাবে মুখস্থ করা লাগবে মাই স্টুডেন্ট, সেটা আমি দেখিয়ে দেবো। তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। আর এই যে টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, যে ফাংশনের সীমা মান বা সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু, এই বিষয়টা। আর একটা হচ্ছে ফাংশনের মান।
এই দুইটা বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আশা করি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে বলো, ঠিক আছে? তো আমরা পর্যায়ক্রমিক এরকম ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি ক্লাসগুলো সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। তোমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবে। তোমাদের জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা মাই ডিয়ার স্টুডেন্ট। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।